শেখ হাসিনাকে দিয়ে শুরু জুলাই গণহত্যার বিচার। দেশের ইতিহাসে প্রথমবার বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচার। এদিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেল জামাত। জানাবো কুরবানিতে ভারতকে বয়কট, গরু রপ্তানিতে উত্তেজনা বাংলাদেশের। এবং সর্বশেষ জানাবো বিএনপি নেতাদের শেল্টারে ফিরছেন পলাতক আওয়ামী চেয়ারম্যানরা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে দিয়ে শুরু জুলাই গণহত্যার বিচার। জুলাই গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন টিম। এর মধ্য দিয়ে জুলাই গণহত্যার বিচার শুরু হলো। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রোববার দুপুর 12টার পর ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন। এ বিষয়ে শুনানি সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ টেলিভিশনে। শেখ হাসিনা ছাড়াও এই মামলার অপর দুই আসামি হলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জুলাই আগস্ট জুড়ে সারা দেশে যে গণহত্যা হয় তাতে শেখ হাসিনাকে প্রধান নির্দেশদাতার দায়ে গত 12ই মে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে তদন্ত সংস্থা। আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও আনা হয় 5টি অভিযোগ। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আমরা বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হবে। এই সময় উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে। বিচার এমনভাবে করা হবে কেউ যেন মান নিয়ে প্রশ্ন তুলতে না পারে। শেখ হাসিনাকে গুম ও আয়না ঘরের নিউক্লিয়াস বলে উল্লেখ করে তিনি আরো বলেন, বিচার কাজ পুরোদমে এগোচ্ছে, তবে তদন্ত শেষ করতে যুক্তিসঙ্গত সময় লাগবে। সপ্তাহ দেড়েক আগে এক সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম জানান, জুলাইয়ে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের উস্কানিদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ আনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবার বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচার। মানবতা বিরোধী অপরাধের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি সরাসরি সম্প্রচার করেছে বাংলাদেশ টেলিভিশন। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিচারিক কার্যক্রমে সরাসরি সম্প্রচার। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রোববার দুপুরে বিটিভিতে সরাসরি সম্প্রচার শুরু হয়। এর আগে সকাল 10টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হত্যা ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ তৎকালীন আওয়ামী লীগ সরকারের শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধেই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এর আগে শনিবার প্রসিকিউটর তামিম জানান, বাংলাদেশের মানুষ এবার প্রথমবারের মতো টেলিভিশনে সরাসরি ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম দেখতে পারবেন। এতে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত হবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযুক্ত অন্য 2 জন হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেল জামাত। বাংলাদেশের জামাত ইসলামের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেয়েছে। রোববার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ আদালতের জামাতের নিবন্ধন বাতিলের বিরুদ্ধে আপিলের রায় ঘোষণা করেন। এদিন আপিল বিভাগের কার্যতালিকায় 1 নম্বরে ছিল মামলাটির রায়ে জামাতে ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করা হাইকোর্টের দেওয়ার রায় বাতিল ঘোষণা করা হয়। একই সঙ্গে দলটির নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লাই বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে রায় দেন। আদালতের আগে মোট 4 দিন জামাতের আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এরপর গত 14 মে সর্বোচ্চ আদালত এই বিষয়ে রায়ের জন্য 1 জুন দিন ধার্য করেন। জানা গেছে, এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট 2013 সালের 1 আগস্ট জামাতে ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করেন। এরপর 2018 সালের 7 ডিসেম্বর নির্বাচন কমিশন জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। পরে হাইকোর্ট রায়ের বিরুদ্ধে আপিল করে জামাতে ইসলামী। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে জামাতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত নভেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ ডিসমিস ফর ডিফল্ট বলে আপিল খারিজের আদেশ দেন। ফলে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের জামাতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়ার রায় বহাল থাকে। গত বছর
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলন চলাকালে 1 আগস্ট সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারায় জামাত ছাত্র শিবির তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। শেখ হাসিনা সরকারের পতনের পর গত 28 আগস্ট জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার। অন্যদিকে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে জামাতে ইসলামী নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলটি পুনরুজ্জীবনের আবেদন করা হয়। সে আবেদনের উপর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, আপিল বিভাগে পেন্ডিং মামলাটি পূর্ণাঙ্গ শুনানি হয়, নিষ্পত্তি হয় নাই, ডিসমিসড ফর ডিফল্ট হয়। সেজন্য আমরা মামলাটি পুনরুজ্জীবনের আবেদন করি। সেই পুনরুজ্জীবনের আবেদন গত 22 অক্টোবর মঞ্জুর হওয়ার পর মেরিট অনুযায়ী আপিল বিভাগ বা আবার আপিল শুনানি শুরু হয়। এর মধ্য দিয়ে নিবন্ধন ফিরে পেতে জামাতের আইনি লড়াইয়ের পথ খুলে যায়। কোরবানিতে ভারতকে বয়কট, গরু রপ্তানিতে উদ্বেগ বাংলাদেশের। এই ঈদে কোরবানির জন্য বাংলাদেশে আর কোনো আমদানিকৃত বা সীমান্ত ঘেঁষা চোরাই গরুর প্রয়োজন নেই। প্রাণী সম্পদ অধিদপ্তরের সর্বশেষ হিসাব বলছে, এবছর কোরবানির জন্য দেশে পশুর চাহিদা দাঁড়াবে প্রায় 1,25,00,000-এ এবং আশাব্যঞ্জক তথ্য হলো এই সম্পূর্ণ চাহিদায় পূরণ করা সম্ভব হবে দেশীয় উৎস থেকেই। এর ফলে দীর্ঘদিন ধরে চলা সীমান্ত নির্ভরতা ও ভারতীয় গরুর আমদানি বন্ধ হয়ে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে ভারতের পশুভিত্তিক কৃষি অর্থনীতিতে। দেশটির সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও আসামে 30 লাখেরও বেশি গরু অবিকৃত অবস্থায় পড়ে আছে। শুধু পশ্চিমবঙ্গে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 8,000 কোটি রুপি বলে জানিয়েছে আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস ও দৈনিক ভাস্করের মতো শীর্ষস্থানীয় ভারতীয় সংবাদ মাধ্যম। 2014 সালে ভারতের মোদী সরকার কাউ প্রোটেকশন নীতির আওতায় গরু জবাই নিষিদ্ধ করে। সেই নিষেধাজ্ঞার দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া 2025 সালে এসে বাংলাদেশে আমদানি পুরোপুরি বন্ধ করলে এই গরুগুলো হয়ে ওঠে অর্থনৈতিক বোঝা। এদিকে বাংলাদেশে গরু উৎপাদনের ক্ষেত্রে আশাব্যঞ্জক অগ্রগতি ঘটেছে। চুয়াডাঙ্গা, রাজশাহী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া সহ অন্তত 30টি জেলায় খামার ভিত্তিক উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে। লক্ষাধিক খামারি এখন গরু বিক্রি করেছেন অনলাইন হাটের মাধ্যমে। তারা পাচ্ছেন ডিজিটাল স্বাস্থ্য সনদ ও মূল যাচাইয়ের সুবিধা। সরকারের লক্ষ্য এখন কেবল অভ্যন্তরীণ বাজার নয়, বরং আন্তর্জাতিক বাজারে রপ্তানিও। ইতিমধ্যে সৌদি আরব, মালয়েশিয়া, ওমান ও কিছু আফ্রিকান দেশ বাংলাদেশে গরু আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দরে 2টি আন্তর্জাতিক গরু রপ্তানি চুক্তিও সই হয়েছে। সরকারি পরিকল্পনা অনুযায়ী 2026 সালের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শীর্ষ গরু রপ্তানিকারক দেশে পরিণত হতে চায়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং আন্তর্জাতিক পশু স্বাস্থ্য সংস্থা আশাবাদ ব্যক্ত করেছে, বাংলাদেশ এই গতিতে এগোলে 2027 সালের মধ্যে গবাদি পশু খাত থেকে $500 মিলিয়ন আয় করতে পারবে। বাংলাদেশ ইতিমধ্যে চীন, মালয়েশিয়া ও ওমানের সঙ্গে হালাল মাংস প্রক্রিয়াজাতকরণ সংক্রান্ত চুক্তির কথাবার্তা শুরু করেছে। এই সময় আমদানি নির্ভর খাত হিসেবে পরিচিত পশু খাত এখন পরিণত হয়েছে একটি পূর্ণাঙ্গ রপ্তানিমুখী অর্থনীতিতে। এই উন্নয়ন এসেছে সুপরিকল্পিত উৎপাদন ও ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল একটি অর্থনৈতিক অর্জন নয়, বরং দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব হ্রাসের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। বাংলাদেশ এখন শুধু গরু নয়, ধাপে ধাপে ভারতীয় পেঁয়াজ, আলু, রসুন, ঔষধ ও নির্মাণ সামগ্রীর বিকল্প উৎসও খুঁজছে। ভারতের জন্য এটি কূটনৈতিক ও বাণিজ্যিকভাবে এক বড় ধাক্কা। বাংলাদেশ দেখিয়ে দিয়েছে একটি খামার নয়, গোটা একটি অর্থনীতি দাঁড় করানো সম্ভব সঠিক পরিকল্পনা, স্বনির্ভরতা ও প্রযুক্তির যথাযথ ব্যবহারে। বিএনপি নেতাদের শেল্টারে ফিরছেন পলাতক আওয়ামী চেয়ারম্যানরা। যশোরে আওয়ামী লীগের পালিয়ে থাকা ইউপি চেয়ারম্যানের অনেকেই এলাকায় ফিরতে শুরু করেছেন। দীর্ঘদিন পালিয়ে থাকা এসব নেতাকে পুনর্বাসনে সহযোগিতার অভিযোগ রয়েছে স্থানীয় বিএনপির প্রভাবশালী কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের টাকা লেনদেন সহ অন্যান্য সুযোগ সুবিধার বিনিময়ে সব আওয়ামী লীগ নেতাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তারা। তবে বিএনপির জেলা পর্যায়ের দায়িত্বশীল নেতারা এই অভিযোগ অস্বীকার করছেন না। তারা বলছেন, প্রমাণ সাপেক্ষে যে কোনো অপকর্মের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, পলাতক চেয়ারম্যানদের এলাকায় ফিরতে সহায়তা করেছেন প্রধানত বিএনপির স্থানীয় পর্যায়ের কিছু নেতা। এই কাজে বিস্তর অর্থকরী লেনদেন হয়েছে। এমনকি এক ইউপি চেয়ারম্যানকে পুনর্বাসনের জন্য বিএনপির এক নেতাকে 40 লাখ টাকা পর্যন্ত অফার করা হয়েছে। এই ধরনের অভিযোগ সবচেয়ে বেশি রয়েছে মনিরামপুর, চৌগাছা ও কেশবপুর উপজেলায়। মনিরামপুরের ঢাকা দেওয়া চেয়ারম্যানদের মধ্যে
শ্যামপুর ইউপির আলমগীর হোসেন বাজগাতির আব্দুল রাজ্জাক, হরিদাস কাতির, আলমগীর কবির লিটন, খুদাপাড়ার আব্দুল আলিম জিন্নার প্রমুখ এলাকায় ফিরে এসেছেন। এদের এলাকায় ফেরার পরিবেশ তৈরি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু এবং যুগ্ম সম্পাদক নিস্তার ফারুক মুখ্য ভূমিকা রেখেছেন বলে অভিযোগ রয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ইতিমধ্যে নিস্তার ফারুককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে আসাদুজ্জামান মিন্টু বলেন, দলের কোনো নেতা আওয়ামী লীগের চেয়ারম্যানদের ফিরতে সহযোগিতা করছেন। এই কথা সত্য, আমার বিরুদ্ধে এমন অভিযোগ আছে, আপনারা তদন্ত করে দেখুন অভিযোগ ঠিক কিনা। মিন্টু বলেন, তবে আমার কাছে একটা অফার এসেছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।